ওকে, থ্যাংক ইউ। আমরা আবার ক্লাসে চলে আসলাম, যেটা আমি একটু তোমাদেরকে একটু ক্যানভাসারের মতো করে বলছিলাম যে আসলে আমাদের রিসার্চ ইনস্টিটিউশনের চাকরির ফেসিলিটি গুলো কি। এখানে আরেকটা কথা বলে রাখি, ফরেন ভিজিট। আমাদের গভর্নমেন্ট অনেক জব আছে, ধরো অ্যাডমিন ক্যাডারে গেলাম বা আরো অনেক চাকরি আছে। তুমি একটা, ধরো প্রথম চাকরি 10 বছর বা 15 বছরে তোমার কোনো বিদেশে ভিজিট করার কোনো সুযোগই নাই। কিছু জায়গা আছে, কিছু কিছু মিনিস্ট্রিতে আছে, খুব গুটি কয়েক, ধরো 5% লোক এই যারা মিনিস্ট্রিতে থাকে তারা শুধু বিদেশে, এই নুসরাতের মিউট করে দিই। 5% লোক এরা বিদেশ টিদেশ যেতে পারে, যারা মিনিস্ট্রিতে মন্ত্রী টন্ত্রী বা সচিবদের আশপাশে থাকে। এর বাইরে যারা ফিল্ড লেভেলে আছে, ও এই যে ধরো এসিল্যান্ড বা ইউএনও বা অতিরিক্ত এডিসি, এরা ম্যাক্সিমামই কোনো বিদেশ যাওয়ার সুযোগ থাকে না, কোনো বিদেশ যাওয়ার সুযোগ নেই। আর তোমরা জানো কিনা, এই যে এগ্রিকালচার রিলেটেড আমাদের রিসার্চ ইনস্টিটিউশন গুলোতে কিন্তু বিদেশে কিন্তু রিসেন্টলি একটু কমছে, বিশেষ করে করোনার পর। কিন্তু করোনার আগে এমনও হয়েছে, আমি অনেক লোককে দেখছি প্রতি বছরে একটা দুইটা করে তোমার এই থাইল্যান্ডে যাচ্ছে 5 দিনের ট্যুর, এই আজকে চায়না যাচ্ছে তোমার 2 মাসের ট্যুর, কালকে ফিলিপাইন যাচ্ছে রাইসের উপর একটা ট্রেনিং নিতে, তারপরে ইয়েতে যাচ্ছে, ইতালিতে যাচ্ছে তোমার একটা সেমিনারে যোগ দিতে। এটা কন্টিনিউয়াস আছেই। কিন্তু এই চাকরিটা, এটা কিন্তু অন্য জায়গায় কিন্তু এই সুযোগগুলো নাই, প্রচুর ফরেন ভিজিট। আমি একটা সত্যি কথা, আমাদের এসআরডি কিন্তু একটু এখানে রিসার্চ ইনস্টিটিউট গুলোর মধ্যে সবচেয়ে দুর্বল। তারপরেও তো আমি বেশ কয়েকটা দেশ ঘুরে আসছি, স্কটল্যান্ড গেছি, তারপরে হচ্ছে যে চায়না গেছি, তুরস্ক গেছি, ইয়েতে গেছি, ইংল্যান্ডে ছিলাম। সো আমিও মানে এই সুযোগগুলো পেয়েছি, থাইল্যান্ডে যাওয়ার সুযোগ আসছিল। সো এই যে ফরেন ভিজিট গুলো, এগুলো কিন্তু তোমার এই চাকরিগুলোতে সুযোগ আছে। তোমার এটা কিন্তু অন্য চাকরিতে সুযোগ কম্পারেটিভলি কম। এবার তোমার একটা জিনিস হচ্ছে ডিসকভার হইতে পারবা। দেখো, তুমি কিন্তু আহ জীবনে যদি কিছু আবিষ্কার করার সুযোগ থাকে, এটা কিন্তু অন্য কোনো চাকরিতে করার সুযোগ নাই। তুমি যে বিজ্ঞানী এবং তুমি যে একটা কিছু ডেভেলপ করবা, দেখো তোমার রিসেন্টলি তোমার আসছে বেশ কিছু মাঝে মধ্যে তোমার ইয়েতে আসে যে উম, বৃধান এত উৎপাদনের জন্য, 88 88 89 উৎপাদনের জন্য বা 89 ডেভেলপমেন্টের জন্য যে আবিষ্কার করেছে, তাকে কিন্তু স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। তারপরে তোমার এই যে সকিনা বেগম নামে একজন আছে, যিনি বিনা ধান 25 আবিষ্কার করছে, তাকে রাষ্ট্রীয়ভাবে পদক দেওয়া হয়েছে। এরকম অনেক জবই আছে যেগুলোতে আপনার খুব অ্যাকনলেজ করা হয়, রাষ্ট্র তোমাকে চিনবে। তুমি আজকে আজকে রহিম স্যারকে কেন চিনে মানুষ? রহিম স্যার বাউ কুলের জনক, আপেল কুলের জনক, এগুলোই তো। এরকম এই এই কাজগুলো সরাসরি নিজের কাজে এবং তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন। তুমি মনে করো যে আজকে ড্রাগন ফল খাচ্ছে, আজকে তোমার এই যে বল সুন্দরী ফল খাচ্ছে, আজকে সারা বছর মানুষ পেয়ারা খাচ্ছে। হুম। কাজী বদরুদ্দোজা সে কিন্তু বাড়ির সায়েন্টিস্ট ছিল এক সময়। এই কাজী বদরুদ্দোজা কাজী পেয়ারা ডেভেলপ করছিল। আজকে সারা বাংলাদেশে সারা বছর পেয়ারা পাওয়া যায়। একটা সময় ছিল জাস্ট 10 বছর বা 20 বছর আগে বাংলাদেশে পেয়ারা খাইতো বছরে মাত্র বর্ষাকালে 15 থেকে 20 দিন মানুষ পেয়ারা খাইতো, সারা বছর পেয়ারা পাইতো না। আর এখন সারা বছর 80 টাকা কেজি পেয়ারা পাওয়া যায়, মিষ্টি পেয়ারা, ক্রিস্পি পেয়ারা। সো এই কাজে তুমি ইনভলভ থাকবে। তো এইটা হচ্ছে আমাদের রিসার্চ ইনস্টিটিউশনের আমাদের একটা চাকরির ইয়ে। এবার আমাদের যেসব প্রশ্ন আমাকে ফ্রিকুয়েন্টলি সবাই করে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিই। তোমরা যেগুলো করো আমাকে প্রচুর, আমি তো আমাকে মেসেঞ্জারে নক করে, হোয়াটসঅ্যাপে নক করে আমাকে বলে অনার্স নাকি মাস্টার্স। অনেকে বলে যে স্যার ভাইয়া আমি তো অনার্স শেষ করে, আমি তো অন্য কিছু এমবিএ করতে চাই, বা মাস্টার্স না করলে সমস্যা কি? আমি বলবো মাস্টার্সটা শেষ করে ফেলতে। কারণ কি, মাস্টার্স শেষ না করলে তোমার তোমার লাইফে একটা ব্যারিয়ার থাকলো, তোমাকে এক সময় না এক সময় মাস্টার্স করতেই হবে। এগ্রিকালচারে সবাই বলে যে অনার্স একটা হচ্ছে অর্নামেন্টাল ডিগ্রি, মাস্টার্স, বাট অর্নামেন্টাল হলেও এই অর্নামেন্ট তোমার দরকার আছে। ঠিক আছে। মিনিমাম দেখো তোমাদের মানে আমাদের ক্লাসে ধরো যে 100 জন ছাত্র, 100 জন ছাত্রের মধ্যেই সবার হাতেই ঘড়ি আছে, আমার হাতে নাই। তাইলে আমাকে দেখতে একটু অড লাগবে, তো আহতেই করি নাই সেটা ভিন্ন ব্যাপার। তো এই জিনিসগুলো খেয়াল রাখবে, আমাদের মাস্টার্সটা করে ফেলতে হবে। এবার অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাইয়া নিউ নাকি ওল্ড, মানে আমি একেবারে ফ্রেশার, আমার কি চাকরি হবে ভাই? আবার অনেকে বলে ভাই 5 10 বার চাকরি দিছে অলরেডি, মবিন আমাদের এখানে বললো সে বলতে 4 5 বার এই ইয়ের ভাই এই চাকরির পরীক্ষা দিছে, এই যে আমাদের বাড়ির বিভিন্ন জায়গায়। সো সেও কিন্তু পুরনো হয়ে গেছে। এখন নিউদের জন্য একটা সুবিধা আছে, আবার ওল্ডদের জন্য একটা সুবিধা আছে। নিউদের সুবিধাটা হচ্ছে এরকম, নিউরা রিসেন্টলি তুমি টার্মিনোলজি গুলো পড়ে আসছো। তুমি এখানে যারা কেবল যারা এখন পড়াশোনা করতেছো, তোমাকে যদি এগ্রিকালচারের টিলেস কি, টিলথ কি, তারপরে তোমার জেনেটিক্স এর কিছু টার্মিনোলজি জিজ্ঞেস করা হয় যে হেটারোজেনেসিস কি, হেটারোজাইগোসিটি কি, তুমি এখন যেহেতু কিছুদিন আগে পড়ছো তুমি পারবা, বা নতুন করে একটু করে পড়লেই তুমি পারবা। তো নিউদের সুবিধা হচ্ছে এটা।
আবার ওল্ডদের ক্ষেত্রে কিছু সুবিধা হচ্ছে, দেখো মুবিন অলরেডি 5 বার পরীক্ষা দিছে, মুবিন কিন্তু চাকরির ট্রেন্ডটা ধরে ফেলছে, পরীক্ষার ট্রেন্ডটা ধরে ফেলছে, যে এই রিলেটেড প্রশ্ন হয়। অতএব সে কিন্তু 4 5টা 6 7টা পরীক্ষা দেওয়ার পর তার কিন্তু একটা ধারণা তৈরি হয়, এবং কন্টিনিউয়াস পরীক্ষা দেওয়ার পর একটা সময় গিয়ে দেখা যায় একই কোশ্চেন আসে, কোশ্চেন প্যাটার্ন সেম, মানে সে কিন্তু গ্রামারটা ধরে ফেলতে পারে। সো নিউ ওল্ড নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আমাদের সাথে আজকে একজন আসবে, সে একেবারে নিউ, মানে সে এই মানে জাস্ট এই 6 মাস আগেও সে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দেয় নাই। সে আজকে বাড়ির সাইন্টিফিক অফিসার, বেতন পাচ্ছে 3 মাস ধরে, গত ঈদের আগে জয়েন করছে। সে হর্টিকালচারে মাস্টার্সে ভর্তি হয়েছিল, জাস্ট ভর্তি হওয়ার মানে 3 দিন না 4 দিন পরে তার চাকরি হয়ে গেল। আমরা তার কথা শুনবো একটু পরে, সে আসবে 10টায় জয়েন করবে। মাস্টার্সের সাবজেক্ট, অনেকে আমাকে বলে যে ভাইয়া আমার তো ব্রিডিং বা রিসার্চ রিলেটেড চাকরি করার ইচ্ছা, তাহলে আমার মাস্টার্সের সাবজেক্ট কোন সাবজেক্টে মাস্টার্স করলে ভালো? মাস্টার্স দেখো, তোমাকে বাড়ি ব্রি রিক্রুট করে তোমাকে তোমার কাছে কি চায়, এরা আসলে করে কি? ধান গবেষণা, পাট গবেষণা, কৃষি গবেষণা, এরা কি করে? এরা জাত জাত উদ্ভাবন করে, নতুন নতুন জাত তৈরি করে। নতুন নতুন জাত তৈরি করার জন্য তাহলে কারা ইনভলভ থাকে? পরিবেশবিদ না, এগ্রিকেমিস্ট না, নতুন জাতের ভয় গেছে, সেখানে থাকে তোমার ব্রিডার, বায়োকেমিস্টরা থাকতে পারে, বায়োটেকনোলজিস্টরা থাকতে পারে, ব্রিডিং এর লোকজন থাকতে পারে। তার মানে জেনেটিক্স, প্লান্ট ব্রিডিং, প্লান্ট প্যাথোলজি যেহেতু রোগবালাই নিয়ে কাজ করতে হয়, অ্যান্টোমোলজি যেহেতু রোগবালাই নিয়ে কাজ করতে হয়, সয়েল সায়েন্স, অ্যাগ্রোনমি, এগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট। এইগুলো সাবজেক্ট থেকে আমাদের রিসার্চের এটা হয়। এখন বলতে পারো যে এই যে রিসার্চে আমাদের এগুলা সাবজেক্ট থেকে নেয়, তাহলে কি অনার্সের ক্ষেত্রেই মানে আমরা এই রিটেনের ক্ষেত্রে এইগুলা হয়? রিটেনের ক্ষেত্রে কোনো সিলেকশন হয় না, রিটেনের সবাই পরীক্ষা দেয়, বাট রিটেনের পরে যখন ভাইবা বোর্ডে হয় তখন তুমি একে দেখে ব্রিডিং, তখন তোমাকে একটু ডিফারেন্ট, মানে নাম্বারটা একটু কম বা বেশি দেয়, 1 বা 2। আরেকটা কথা, তুমি যখন মাস্টার্স করবা ব্রিডিং সেকশন, ব্রিডিং লাইনে, জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং লাইনে, তখন কিন্তু ব্রিডিং এর A to Z তোমার জানা থাকবে, বায়োটেকনোলজি রিলেটেড সব টার্মিনোলজি তোমার জানা থাকবে। এখন এই এগ্রিকালচারে আমাদের মানে যত জব আছে, বাড়ি ব্রি বিনা, এইসব জবের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রশ্নই হয় ব্রিডিং রিলেটেড, বায়োটেকনোলজি রিলেটেড। সো তুমি যদি ওই সাবজেক্টে মাস্টার্স করো, তোমার তো অলরেডি এগুলো পড়া হয়ে গেছে, অতএব তুমি ওই বিষয়গুলো খুব ইজিলি কিন্তু কভার করতে পারবে। সো ফেয়ার এন্ড লাভলি যেটা, আমাকে ফেয়ার এন্ড লাভলিটা এই করতে বলতেই হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমাদের এই চাকরিতে তো নিয়োগটা প্রপারলি হয় না, 2 নাম্বারই হয়, যেরকম ফেসবুকে আমাকে নানান রকম মানে একদম ইয়ে করে ফেলে তোমার, ফেসবুকে আমাকে লিখছে, নানান রকমের লিখছে, আমি যে ভাইয়া ভাইয়াতে টাকা লাগে, রিসার্চে চাকরি হয় না। দেখো, টাকা লাগার ব্যাপারটা এটা বাংলাদেশের সব চাকরিতেই আছে, বিসিএস এও আছে, আবেদ আলী বিসিএস ক্যাডার তৈরি করছে টাকা দিয়ে, তারপরে অনেক জায়গাতে এরকম আছে। এখন তাই বলে কি বিসিএস ফেয়ার হচ্ছে না? তাই বলে কি রিসার্চে ফেয়ার হচ্ছে না? রিসার্চে কিন্তু ফেয়ার হয়। এবং সর্বশেষ বাড়ি এবং ব্রিতে, বাড়িতে নিচে 81 জন, ব্রিতে নিচে প্রায় 30 জনের মতো, সবাই ফেয়ার নিয়োগ পাইছে। এখন তুমি মানে যে চাকরি পায় না সে বলে আমার ফেয়ার হয় না, আর যে চাকরি পাইছে সে বলে ফেয়ার হয়েছে, এখন কারটা বিশ্বাস করব? বাট এইবার দেখা গেছে, এইবারের পরীক্ষায় তোমার সব মেয়েরা কেবল ফার্স্ট ইয়ারে ফ্রেশ, মানে অনার্স শেষ করে তোমার এর কিন্তু চাকরিতে টাকা দেওয়ার কোনো ইন্টারেস্টই নাই, মানে ও কেবলই চাকরি পাইছে। কিংবা তোমার ধরো একটা লোক, সে বিসিএস এর রিটেনে টিকে রয়েছে বা ফাইনাল ইয়াতে টিকে রয়েছে, সে এটা তো বাড়িতেও পরীক্ষা দিছিল। আচ্ছা, সেই লোকটা কি টাকা দিবে যে বিসিএস এর ফাইনাল রেজাল্ট হয়ে গেছে? ধরো এই মুহূর্তে 45তম বিসিএস এর ফাইনাল রেজাল্ট কিন্তু হয়ে রয়েছে। এখন কেউ কি 45তম বিসিএস এ সে টাকা দিয়ে তোমার আবার এই রিসার্চে, ধরো এই মুহূর্তে যদি কোনো রিসার্চের চাকরির ভাইবা হয়, সে টাকা দিবে? তো এরকম বহুত লোকেও দেখা গেছে চাকরি হয়েছে। ও আমাকে অনেকেই আমার কাছে এই যে দেখাইতে পারবো যে লিখছে যে ভাইয়া আমার তো ইয়ে আছে, আমি তো চাকরি পাইছি বাড়িতে, আমি কি ইয়েতে জয়েন করবো কিনা, বাড়িতে জয়েন করবো কিনা, আমার তো 46 হয়ে রয়েছে। আমি বললাম তুমি জয়েন করো, তোমার 5 মাসের এক্সপিরিয়েন্স সারা জীবন তুমি কাজে লাগাতে পারবা, বলতে পারবা যে আমি রিসার্চে কাজ করে আসছি, এবং এটা তোমার জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। আর এখন তো আনসার্টেনটি আছেই, যে তোমার দেখা যায় যে অনেক সময় তোমার যে চাকরি পাইছি এই চাকরিতে আমার মানে ওই যে বললাম গেজেটে থাকে, পরবর্তীতে ফাইনালি নাও থাকতে পারে। সো তুমি জয়েন করো। মার্কস ডিস্ট্রিবিউশন, আচ্ছা আমাদের সাথে কি তন্নিকে জয়েন করছে কিনা? তন্নি, না তন্নি তো আসসালামু আলাইকুম। এই তন্নি জয়েন করে আসসালামু ফেলছে। আলাইকুম ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। তন্নি জয়েন করে ফেলছে। তন্নি, আচ্ছা তন্নির সাথে গল্পগুলো আগে করে নেই, তাইলে হবে কি, আচ্ছা আমি আর 5 মিনিট কথা বলি। তন্নি, তন্নি আমার কথা শোনো। তন্নি তো আমার কথা শুনলে খারাপ লাগবে না মনে হয়, তাই না? কিন্তু এই কথাগুলো পুরোনো কথা, আমি জাস্ট এই যে একটু আগায় নেই এদের সাথে কথা বলতে। তো এরা একেবারে ফ্রেশার, এখানে যারা আছে একেবারে ফ্রেশার, মানে ধরো যে
কেউ কেউ তোমার থার্ড ইয়ারে পড়ে, কেউ ফাইনাল ইয়ারে পড়ে, রিসার্চ ইনস্টিটিউটগুলোতে জব কিরকম হয় বেসিক আইডিয়াটা নাই। একটু জাস্ট আইডিয়াটা দিই, আর 2-3 মিনিট পরে তোমার সাথে কথা বলবো। আহ, তো আমাদের এখানে তোমার সবার জন্য একটু বলছি। আহ, এখানে এক্সাম হয়, আমাদের 60 নাম্বারের এক্সাম হয়, রিটেন এক্সাম হয় 60 নাম্বারের। রেজাল্ট তুমি যে এসএসসি ইন্টারমিডিয়েট আর অনার্স এর রেজাল্ট, এই এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স এর রেজাল্টে আমাদের এটাতে 24 নাম্বার থাকে। এখানে যারা জিপিএ A+ যাদের আছে তাদের সবাই এসএসসি ইন্টারমিডিয়েটের কাভার, অনার্স এর রেজাল্টটা ওইভাবে কনভার্ট করে নেয় আর কি। কনভার্সন ফ্যাক্টর আছে একটা, যে ধরো যে এসএসসি কে 6, ইন্টারমিডিয়েট কে 8, 6 আর 8 হচ্ছে 14, অনার্স কে হচ্ছে 10, 6, 8, 10, এই 6 আর 10 মিলে হচ্ছে 24। এই 24কে কনভার্ট করা হয়। তো এসএসসি 6 আর ইন্টারমিডিয়েটের 8 যেটা, এটা ম্যাক্সিমাম ইয়ে। আর যাদের জিপিএ কম বা রেজাল্ট ভালো না, তারা যদি মনে করো যে ভাইয়া, তারা সারাদিন যদি চিন্তা করো ভাইয়া আমার কি হবে, আমার তো জিপিএ খারাপ, কম জিপিএ হইলে কি হবে, কিছুই চিন্তা করে লাভ নাই। তোমার টোটাল জিপিএ এর জন্য সর্বোচ্চ 2 থেকে 3 নাম্বার ভেরি করতে পারে। সেই জন্য তোমাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে এখন থেকে, যে তুমি 3-4 নাম্বার যেন অন্যদের থেকে আগায় থাকো। এইটুকু হচ্ছে গ্যাপ। মানে এই রিটেনে তোমার, মানে ওই যে বললাম যে কনভার্সন ফ্যাক্টর 10-এর মধ্যে তুমি, মানে তুমি যদি 3 পেয়ে থাকো, জিপিএ 3 পেয়ে থাকো, তাহলে হয়তো বা তোমার 10-এর মধ্যে 6 পাবা। আর যদি তুমি 3.5 পেয়ে থাকো, তাহলে 8 পাবা বা 9 পাবা। এইটুকুই হচ্ছে গ্যাপ, এই 2 নাম্বার বা 3 নাম্বারে হচ্ছে তোমার ফারাক। এই জন্য তোমরা ওরিড হওয়ার কিছু নাই। আর যেটা চেঞ্জেবল না, যেটা মানে মানে হয়ে গেছে, সেটা নিয়ে টেনশন করে কোনো লাভ নাই। আর ফাইনালি ভাইবা হচ্ছে মাত্র 16 নাম্বারে ভাইবা। স্যার, সরি, বলো। স্যার ওখানে 10 পেতে হলে তাহলে সিজিপিএ কত থাকতে হবে? ও, এটাকে তুমি জাস্ট অ্যাকচুয়ালি কনভার্ট করতে হবে, 4 কে 10-এ কনভার্ট করতে গেলে যেভাবে হয় সেভাবেই কনভার্ট করতে হবে, বা আচ্ছা একটা আচ্ছা। কনভার্সন ফ্যাক্টর হবে আর কি। তো তোমরা এটা ইজিলি কনভার্ট করতে পারবা। ঠিক ওকে আছে। স্যার। তো এরপরে হচ্ছে তোমার ভাইবা 16। ভাইবা 16তে কিন্তু এটুকু নিশ্চিত করা যায় যে ভাইবাতে ফেল করানো হয় না। তোমরা যদি ভাইবা বোর্ডে যাও তাহলে 8 কিন্তু সবাই পায়। এবং ভাইবাতে তোমরা এইটুকুই হচ্ছে গ্যাপ, যে ভাইবা বোর্ডে সর্বোচ্চ ভালো করা আর সর্বনিম্ন ভালো করা। নিশ্চয়ই কাউকে 16-এর মধ্যে 16 দেওয়া হয় না, 15 দেওয়া হয়, তার মানে 7 নাম্বার। তার মানে হচ্ছে এই তুমি ভাইবা বোর্ডে তোমার নাম্বার খুব বেশি চেঞ্জ করতে পারবে না। তুমি তোমার রেজাল্ট যা ঘটনা ঘটার ঘটে গেছে, তোমাকে নাম্বার চেঞ্জ করতে হবে রিটেনে। দ্যাট মিনস রিটেনে যদি তুমি ভালো মার্ক থাকে, ভালো মার্ক ক্যারি করো, তাহলে তোমাকে ভবিষ্যতে ঠেকানোর জায়গা খুবই কম। এই হচ্ছে ব্যাপার। আর এখন খেয়াল করো, এই 60 নাম্বারের মধ্যে আমাদের এগ্রিকালচারে 40 বা 45 নাম্বার থাকে। আর বাকি 15 বা 20 নাম্বার থাকে বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ। অনেকে আমাকে বলে যে ভাইয়া, আমাদের তো জেনারেল নলেজ তো আমি পড়ি নাই, আমার তো সারা জীবন টার্গেট রিসার্চ ইনস্টিটিউশন, আমি তো জেনারেল নলেজ পড়ি নাই। তার জন্য ইয়ে হচ্ছে, না, পড়তে হবে। বাংলাদেশে তুমি রিসার্চ ইনস্টিটিউশনের জন্য গেলেও তোমাকে কিছু জেনারেল নলেজ, কিছু বাংলা, কিছু ইংরেজি জানতে হবে। তবে এগ্রিকালচার রিলেটেড এসব জেনারেল নলেজ গুলো এতটা ডিপ হয় না। এগ্রিকালচার রিলেটেড বাংলা পরীক্ষাগুলো এতটা ডিপ হয় না। এগ্রিকালচার রিলেটেড অঙ্কগুলো এতটা ডিপ হয় না। কিরকম ডিপ হয় না হয়, এটা আমরা একদিন ক্লাস আছে, ওই দিন আমরা যেদিন এগ্রিকালচার এই মানে জেনারেল নলেজে কি পড়তে হবে, দেখো খুব প্রতিবারই একটা সন্ধি বিচ্ছেদ থাকে, প্রতিবার একটা সমাস থেকে থাকে, একটা বাগধারা ধরা থাকে, একটা ভুল বানান থাকে যেটাকে শুদ্ধ বানান করতে কনভার্ট করতে হয়, এরকমই। এবং এইটা পারা যায়। হুম। আর জেনারেল নলেজ গুলো, এগ্রিকালচার রিলেটেড জেনারেল নলেজ গুলো বেশি থাকে, যেমন এফএও সদর দপ্তর কোথায়, কিংবা COP 22 কোথায় হয়েছিল, বা COP 15 কবে হবে, বা এই জাতীয় আর কি। বা তোমার ইফাদের সদর দপ্তর কোথায়, মানে এটাও কিন্তু এগ্রিকালচার রিলেটেড জেনারেল নলেজ। সো এই জিনিসগুলো একটু কম্পারেটিভলি অন্য গুলোতে ইজি হয় আর কি, যেটা বিসিএস বা আইবিএস স্টাইল পরীক্ষার জন্য একটু কঠিন। তো এরপরে আর হচ্ছে যে এই আরেকটু তোমার একটু আমি গিয়ে তারপর তন্নির সাথে কথা বলবো। অনেকে আমাকে বলে ভাই, আমি তো সারা জীবন ব্যাক বেঞ্চার ছিলাম। আমাদের বহুত ব্যাক বেঞ্চার তোমার বাড়ি বাড়িতে জব করতেছে, ব্যাক বেঞ্চার নিয়ে টেনশন করার দরকার নাই। বাংলা, ইংরেজি, জার্নালিস্ট কথা হয়েছে। বুক সিলেকশনের ব্যাপারটা আমার এরকমই। বুক সিলেকশন বাজারে যে বইগুলো আছে সেখান থেকে তুমি বই পড়ো। আমি কখনোই আমার বই পড়ার জন্য একেবারে উৎসাহিত করি না, আবার নিরুৎসাহিত করি না। আমি যেহেতু ক্লাস করাই, তাই আমি গোছায় বলি যে আমার বইটা এইভাবে গোছায় রাখছি। এর চেয়েও বেটার কিছু বই বাজারে আছে আমি জানি। তো তুমি পড়ো, তবে একটা বই পড়ো, একটা বই পড়ে A to Z সুন্দর করে কভার করো। দেন কিছু ভুল একটা বইতে থাকবে, আরেকটা বই তারপরে ধরো। 2, 3, 4টা বই কিনা, এই বইয়ে এই ভুল, ওই বইয়ে ওই ভুল, এই ভাই খারাপ লেগছে, ওই ভাই ভালো লেগছে, এগুলো এত অ্যানালাইসিস করে দেখা যায় যে আলটিমেটলি কিছুই হয় না। তার চেয়ে তুমি যে কোনো বই, আমার বই আছে, অন্য যে কোনো বই আছে, যে কোনো বই পড়ো, ভালো করে পড়ো, টার্মিনোলজি গুলো ভালো করে পড়ো। তারপরে তুমি পরের সাথে মিলাই দেখো। এইবার লাস্ট কথাটা তন্নির সাথে কথা বলার আগে, কাট অফ মার্ক কত থাকে। কাট অফ মার্ক তোমাদের তো বলছি, আগে থেকে চিন্তা করার কোনো সুযোগ নাই। যেবার প্রশ্ন খুব ইজি হয়, ওইবার দেখা যায় যে 60-এর মধ্যে 52 পেয়েও টিকে না। আবার যেবার প্রশ্ন খুব মানে কঠিন হয়, একবার বিনাতে 60-এর মধ্যে 22 টিকে আছে,
বিনাতে সাইন্টিফিক অফিসার হচ্ছে 60-এর মধ্যে 22 পেয়ে টিকছে, মানে 22 থেকে 32 ছিল, সর্বোচ্চ নাম্বার 32, সর্বনিম্ন 22 60-এর মধ্যে। সো কাট অফ মার্কের কোনো সংজ্ঞা নাই, এটা হচ্ছে পরীক্ষার প্রশ্নের উপর ডিপেন্ড করবে, স্টুডেন্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, এক একবার এক এক রকম। আর টোটাল পোস্টের 5 গুণ সাধারণত টিকানো হয়। আর বই ওভারনাইট পাবলিশ, যেটা প্রশ্ন করা হয় আগের দিন রাতের বেলায়, প্রশ্ন করা হয়। অতএব প্রশ্নের ক্ষেত্রে এরকমও প্রশ্ন হয়, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন, আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি কোথায় গেছেন, অথবা আজকে বাংলা কত তারিখ, এরকমও প্রশ্ন আছে। আমার অনেক প্রশ্ন আছে, আপনি তোমাদেরকে দেখাবো। আরেকটা জিনিস হচ্ছে যে প্রশ্ন যেদিন পরীক্ষা হয় ওদিন রাতে যে কোনো ভাবেই হোক প্রশ্ন, এরকম প্রশ্ন হয় এক বাক্যের প্রশ্ন, এক শব্দের প্রশ্ন। ফলে হয় কি, খাতার উত্তর দেয়া থাকে, ওটা একটা লেমেনও ওই উত্তর দেখে অ্যান্সার তৈরি মানে করতে পারবে। যেমন যে কেন্দ্রে পরীক্ষা হয় ওই কেন্দ্রের মধ্যে 70-80 জন লোক বসে প্রশ্ন একদম ইয়েতে দেওয়া থাকে, উত্তরটা দেওয়া থাকে, বড় একটা পর্দায় দেওয়া থাকে, ওই পর্দায় দেখে উত্তরের ওই কি পয়েন্ট গুলো যদি থাকে, অ্যান্সার কারেক্ট, অ্যান্সার ভুল, এইভাবে ওখানে পরীক্ষার হলেই রেজাল্ট তৈরি করে রাত্রে 2টা 3টা বাজুক, রাত্রে 4টার সময় ম্যাক্সিমাম সময় আমাদের এই রেজাল্ট গুলো দিয়ে দেওয়া হয় বাড়ি বিনার ক্ষেত্রে। ওকে, আমরা একটু পরে কথা বলি। আমাদের সাথে আজকে গেস্ট লেকচারার হিসেবে আমাদের সাথে আছে তন্নি। আই এম ভেরি লাকি এবং আমার খুব ভালো লাগছে যে তন্নি কি ভিডিও মোডে আসবে নাকি, একটু আসো না। আমি একটু তোমাকে দেখি, এবং অন্যরা তো খুব তোমাকে যদি একটু ইয়ে করে। তন্নি ভেরি ইয়াং, তন্নি জাস্ট 6 মাস আগেও সে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিচ্ছে মনে হয়। 6 মাস না, আরো 4 মাস 5 মাস আগে অনার্স হ্যাঁ, ফাইনাল ইয়ার। আমাদের হ্যাঁ, অনার্স শেষ হয়েছে জুনে, 2025 সালের জুনে অনার্স শেষ হয়েছে। 2025-এর জুনে, তার মানে এখন মে চলতেছে, 1 বছরও কাভার হয় নাই। 1 বছর আগেও তুমি অনার্স ফাইনাল ইয়ার এক্সাম দিচ্ছ। আর তারপরে তন্নি একটু অডিট অনার্স শেষ করে কোথায় মাস্টার্স করবে, এই মাস্টার্সে ভর্তি হইতে হইতেই আবার সার্কুলার চলে আসলো, সার্কুলার হইতে হইতেই তন্নির চাকরি হয়ে গেল। এবং তন্নি এখন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তার বাড়ির পাশে, তার বাড়ি নরসিংদী, পোস্টিংও হচ্ছে তার নরসিংদীতে, বাড়িতে বসে ঘরের মধ্যে ঘরের চাল ভাত খেয়ে সে এখন জব করতেছে। হাউ মাচ লাকি শি ইজ। আমি খুবই জি ভাই, আমি বাসায় আছি এখন। এবং এখন তন্নির কাছে গল্প শুনবো, অন্যরা যত ধরনের প্রশ্ন আছে, যে আপু, আচ্ছা শোনো, একটা কথা, এই জাতীয় প্রশ্ন আসলে করে জোর করে বিব্রত করার প্রশ্ন নাই, যে আপু কয় টাকা দিচ্ছিলেন পরীক্ষার জন্য, কি করছিলেন কি জন্য। আচ্ছা, তন্নি কেন চাকরি পরীক্ষায় দিবে, সে খুবই ভালো রেজাল্ট করেছে। তন্নির এখন অনার্স মানে মাস্টার্স শেষ করে মানে তন্নি চাকরির জন্য চেষ্টা করবে, বিসিএস আছে, আরো অনেক অপশন আছে। যার অন্ততপক্ষে 2 4 5 বছর ধরে চাকরি হচ্ছে না, সে না গিয়ে টাকা দিবে। আচ্ছা, এই প্রশ্ন নিয়ে আমি বিব্রত করব না, এবং এটার কোনো রিয়েল অ্যান্সার দেওয়া দিলেও মানুষ বিশ্বাস করবে না, না দিলেও বিশ্বাস করবে না। তার চেয়ে বরং তন্নির গল্প শুনি, তন্নি কিভাবে প্রিপারেশন নিচ্ছে। আমার মনে হয় যে তন্নি, তুমি একটু আগে তোমার শর্টলি একটু তোমার একটু ইয়েটা বলো। এখানে সামনে যারা আছে, কেউ কেউ শেরে বাংলার আছে, কেউ কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আছে, খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, এবং তুমি জাস্ট 6 মাস আগে বা 1 বছর আগে আমার সাথে কোর্স করছিলে, তাই না? জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে তন্নি, বলো। আসসালামু আলাইকুম, আমি তনিমা রহমান তন্নি। রিসেন্টলি আমি হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে সায়েন্টিফিক অফিসার হিসেবে জয়েন করেছি ফেব্রুয়ারির 3 তারিখে। আর আমার যদি রিসার্চ ইনস্টিটিউটের জার্নির কথা বলি, আমার অনার্স শেষ হয়েছে 2025 সালের জুনে। তারপর আমি বেসিকলি বিসিএস এর জন্যই প্রিপারেশন শুরু করেছিলাম। আমার যেহেতু 47তম বিসিএস ছিল অ্যাপিয়ার্ডে, তো এটার জন্য টুকটাক পড়তাম। তারপরে হচ্ছে বাড়ির সার্কুলার দিল, তারপরে আগস্ট থেকে আমি হচ্ছে মোটামুটি পড়া শুরু করি। তারপর বুঝতেছিলাম না যে কি দিয়ে শুরু করব। তখন হচ্ছে ভাইয়া একটা কোর্স মানে লঞ্চ করেন উনি হচ্ছে আহ, আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে দিয়েছিলেন, ওইখানে হচ্ছে আমরা গ্রুপে ছিলাম। ভাইয়া হচ্ছে জুম কল নিতেন, জুমে হচ্ছে আমাদের ক্লাস নিতেন, ওটা রেকর্ডিং থাকতো। আমরা হচ্ছে মানে আমার বেসিকলি রিসার্চের যাত্রাটা শুরু হয়েছে ভাইয়ার সাথে, মুকিত ভাইয়ার সাথে। তো ভাইয়া সব ধরনের হেল্প করেছেন। আমি হচ্ছে আগস্ট থেকে শুরু করেছি, অক্টোবর পর্যন্ত মোটামুটি ছিলাম আর কি, 2 মাসের মতো। তারপর আমাদের অক্টোবরে রিটেন পরীক্ষা হয়। ওখানে হচ্ছে মানে আমি যে পরীক্ষা দিয়েছি, আমি একটু অসুস্থ ছিলাম, এটা ভাইয়াও একটু জানে যে অসুস্থ ছিলাম। কিন্তু আমার রিটেনে যে আমি পরীক্ষা দিয়েছি, মনে হচ্ছে যে ভাইয়া হচ্ছে যখন পড়াতেন তখন উনি মাঝে মাঝে এক্সাম নিতেন। তো ওই টেস্ট গুলা আমার হচ্ছে অনেক উপকার করেছে। ভাইয়া যখন মানে কথা বলতেন, ওনার প্রত্যেকটা কথার মধ্যে আমি ইনফরমেশন খুঁজে পেতাম।
যে উনি মানে এমন এমন ভাবে কথা বলেন যে প্রত্যেকটা কথার মধ্যে মানে কখন যে কোনটা কমন পড়ে যায়, উনি হচ্ছে আমাকে বলতেন যে মানে আমাদের পড়াইছিলেন ক্রিসপার, ওইটার হচ্ছে ফুল মিনিং পড়ে যেতে বলছিলেন। আমি রিটেনে গিয়ে দেখি মানে এই কোশ্চেনটাই আসছে। মানে আমি এটার জন্য মানে খুবই লাকি যে ভাইয়ার অনেকগুলা কোশ্চেন আমার ডিরেক্ট কমন পড়েছে। এবং আমি হচ্ছে এগ্রি বিসিএস মানে এগ্রি কেরিয়ার বই থেকে আমি শুরু করেছিলাম আমার জার্নিটা। এর সাথে আমি হচ্ছে এগ্রি 8 বইটাও পড়েছিলাম। তবে এগ্রি কেরিয়ার বইটাতে হচ্ছে খুব সহজভাবে গুছিয়ে লিখা আছে। তো এখান থেকে আমি পড়েছি, এবং ভাইয়ার যে ক্লাস নিতেন এটার সাথে সাথে হচ্ছে উনি অনেক নোট আমাদেরকে সাপ্লাই দিতেন ওখান থেকে। এবং হচ্ছে বাড়ির ওয়েবসাইট থেকে আমাদের বলেছিলেন যে এই ওয়েবসাইট থেকে তোমরা পড়ে যাও। তারপরে বাড়ির একটা বই ওনাদের একটা বই ছিল, ওটা হচ্ছে ভাইয়া পড়ার জন্য বলেছিলেন। তো ওখানে বিভিন্ন ভ্যারাইটির নাম আছে, ওই ভ্যারাইটি থেকেও কমন পড়েছিল। মানে আমি লাকিলি কি বলবো যে ভাইয়ার ক্লাসগুলো আমার অনেক উপকার হয়েছে। এবং হচ্ছে রিজিকের একটা ব্যাপার যে ব্যাটে বলে সবকিছুই মিলে গিয়েছে, যে আমার ভাইবা তারপরে হচ্ছে রিটেন। আর মেইনলি বলবো যে ভাইয়া একটু আগে যেটা বললেন যে বিসিএস এর সরি রিসার্চ ইনস্টিটিউটের জন্য হচ্ছে রিটেনের মার্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমার রিটেনের মার্ক আমি মিলিয়ে দেখেছিলাম যে আমার হচ্ছে 52+ এরকম থাকে। সো আমার রিটেনটা অনেক ভালো হয়েছে। এবং যখন ভাইবা দিতে যাই তখন হচ্ছে ভাইবার জন্য ভাইয়া হচ্ছে গ্রুমিং করেছিলেন। সো আমাদের মানে ইন্ট্রোডিউস ইউরসেলফ এবং আমার নিজের জেলা সম্পর্কে, জেলার মধ্যে কি কি বিখ্যাত ফল আছে সবজি আছে এগুলা হচ্ছে মানে উনি বলে দিয়েছিলেন। এবং আমি ওখানে গিয়ে দেখি যে আমাকে এগুলাই কোশ্চেন করেছে। মানে আমি ভাইয়াকে যে কি বলে থ্যাংক ইউ দিব মানে তা আমাকে আজকে ভাষায় ক্লাসে প্রকাশ ভিডিও করা দিতে হবে যাচ্ছে না, আজকে যারা আছে তাদের সাথে একটু কথা বলতে হবে। আমাকে অ্যাকনলেজ করেছো, আমি আমি ভেরি হ্যাপি যে আসলে মানে আমি আমার সাথে আরো অনেকেই কোর্স করে। তো তুমি একদম খুব ইন্টেন্সিভলি ছিলা, যেহেতু ইউনিভার্সিটিতে খুব কাছাকাছি ছিল, আমি ইউনিভার্সিটি পেরিফেরিতে থাকি। তো এবার একটু না। ওদেরকে ওনাদেরকে যারা আছে ক্লাসে যারা আছে তাদেরকে একটু তোমার সাথে কোনো কথাবার্তা যে কোনো প্রশ্ন একটু থাকলে জিজ্ঞেস করতে পারো আপুকে, যেহেতু আপু ফ্রেশার এবং আপু কিন্তু এখন কেবল হর্টিকালচারে মাস্টার্স করতেছে ফার্স্ট সেমিস্টার, তাই না? ফার্স্ট সেমিস্টার শেষ হয়েছে জি তন্নি? জি ভাইয়া, আমি হচ্ছে পরীক্ষা দিতে গেছিলাম রিসেন্টলি, আমি বাউতে গেলাম। তারপরে হচ্ছে আমার সিটি হচ্ছে 4টা বাকি ছিল। সো স্যার মানে বলেছেন যে একটু নিতে প্রবলেম, এই জন্য আমি ভাবতেছি যে মানে মাস্টার্সটা হয়তো কন্টিনিউ করা হবে না। মানে একটু ঝামেলাই হচ্ছে আর কি মাস্টার্সটা নিয়ে, আচ্ছা, এটা যেহেতু নিয়ে আমি তুমি আমার জয়েনিং সাথে করে ফেলেছি চাকরিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি তুমি জি। আমার সাথে এটা নিয়ে একটু তো পরে কথা বলবে। তার মানে হচ্ছে ও জি ভাই। মাস্টার্স ফার্স্ট সেমিস্টারে সবাই সবার একদম খুব কাছের আপু। তোমরা যে কোনো কিছু খুব ইজিলি জিজ্ঞেস করতে পারো, আপু কিন্তু একেবারে অনেক বড় একটা অফিসার হয়ে যায় নাই, জাস্ট তোমাদের কাছে, ঠিক আছে? জিজ্ঞেস করো যে কেউ যে কোনো কিছু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি মাস্টার্স এর সাবজেক্ট নিয়ে জিজ্ঞেস করতে চাই। আপু আমি জেরিন তাসনিম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ফাইনাল ইয়ার। জি জি। আপু মাস্টার্স এর সাবজেক্ট রিসার্চ ইনস্টিটিউটে কতটা ভেরি করে, আর মানে এই সম্পর্কে একটু জানতে চাই। মাস্টার্স এর সাবজেক্ট বলতে আমি আপু যখন হচ্ছে আমি অনার্স পাশ করেছি, সো আমার কিন্তু তখন মাস্টার্স ছিলই না। সো উনারা জাস্ট আমাকে ভাইবাতে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি মাস্টার্স কমপ্লিট, মানে আমার তো সার্টিফিকেট ছিলই, যে তুমি কি মাস্টার্স কমপ্লিট করেছো, মানে এটা আমাকে জিজ্ঞেস করেছে। সো আমার তো কোনো মাস্টার্স কমপ্লিটও ছিল না এবং আমার থিসিসের কোনো টপিকও ছিল না। তো উনারা ওইভাবে আমাকে কোশ্চেন করেছেন যে আমাদের অনেকে মাস্টার্সে তখন ভর্তিও হয়নি, আমাদের সাথে অনেকেই আছে যে ফার্স্ট সেমিস্টার ভর্তি হয়নি। সো আমরা হচ্ছে অনার্স দিয়েই হচ্ছে টোটাল পরীক্ষাটা দিয়েছি। আপু এই আমি ক্ষেত্রে একটু যেটা বলি, জানতে একটু চাচ্ছিলাম ইয়ে যে করি, একটু একটু হ্যাঁ, অ্যাড করে নেই তন্নি। ধরো যে জি তোমার যদি তোমার পরীক্ষার ক্ষেত্রে এই যে কয়েকটা পরীক্ষা তুমি বৃত দিয়েছিলে, তাই না? এই পরীক্ষাগুলোতে জি কিন্তু ভাই। মানে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো কিন্তু রিটেনের কোশ্চেন গুলো কিন্তু হয় ব্রিডিং রিলেটেড, জেনেটিক্স এর প্রশ্নগুলো, জেনেটিক্স, ব্রিডিং, বায়োটেকনোলজি, এই টার্মিনোলজি কিন্তু বেশি আসে, তাই না? সো যদি কেউ ইন ফিউচারে মাস্টার্সটা যদি ওই সাবজেক্টে করে তাহলে জি তার জি। জন্য একটু কমফোর্টেবল হয়, তাই না, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, পরীক্ষার ক্ষেত্রে বেসিক্যালি জেনেটিক্স সাবজেক্ট, তারপরে হচ্ছে প্যাথোলজি, আমরা যেগুলো পড়ে আসছি অনার্সে, অ্যান্টোমোলজি, প্যাথোলজি, জেনেটিক্স, হর্টিকালচার। বাড়ি যেহেতু হর্টিকালচারাল ক্রপ নিয়ে কাজ করে, সো এই দিক থেকে ওরা হচ্ছে বেশি ফোকাস দেয়। আর ব্রি যেহেতু একটু ব্রিডিং রিলেটেড কাজ করে, সো ব্রি এর যে কোশ্চেন গুলো এগুলো বেশিরভাগই হচ্ছে ব্রিডিং রিলেটেড হয়। সো ওনাদের যে কাজগুলা যেই হচ্ছে সেক্টর গুলা ওই ওয়াইজ ওনারা কোশ্চেন করার ট্রাই করে। ওকে ওকে। আচ্ছা, কি যেন কথা বলছিল, সবাই প্লান্ট কথা বলতে পারে। প্যাথোলজি বা ব্রিডিং বাদে অন্য কোনো সাবজেক্টে করলে কি কোনো প্রবলেম বা কোনো কিছু ফেস না করতে না হয়? না না, কোনো প্রবলেম নেই। ওটার জন্য হর্টিকালচার আলাদা দেওয়া আলাদা হলো, সেকশন আছে।
তবে কিছু সাবজেক্ট জি জি অ্যাভয়েড করা ভালো যদি রিসার্চ ইনস্টিটিউশনে যেতে চায়, আমি বলি যেমন এগ্রিকালচার এক্সটেনশন, তারপরে হচ্ছে এগ্রো ফরেস্ট্রি, তারপরে কেমিস্ট্রি। এগ্রিকালচার কেমিস্ট্রি, তারপরে হচ্ছে তোমার এই জাতীয় সাবজেক্ট গুলো অ্যাভয়েড করা ভালো। হ্যাঁ, এগুলো থেকে আসলে রিসার্চে গেলে মানে একটু প্রবলেম হয়। জি ওকে, ভাইয়া, এই সেক্টরে জি আসিফ। সয়েল সায়েন্সে মাস্টার্স করলে কোনো সমস্যা হবে কিনা? না ভাইয়া, সয়েল সায়েন্সে কোনো সমস্যা হবে না, ওটা আমাদের এখানে সয়েল সায়েন্স ডিভিশন আছে। সো আপনি যদি ওইখানে এক্সপার্টাইজ হন তাহলে আপনাকে ওইখানে জয়েনিং এর জন্য দেওয়া হবে আর কি। সয়েল সায়েন্স যে ডিভিশনে। যে সাবজেক্টে মাস্টার্স করে তাকে হচ্ছে ওই সেক্টরে দেওয়া হয়। ওকে, অন্য কেউ প্রশ্ন, যে কোনো প্রশ্ন করতে পারবে আপুকে, কোনো আচ্ছা, সমস্যা নেই। সরি, আমি পরিচয় দিই নাই, প্রথমে ডাইরেক্ট কোশ্চেন করে ফেলছি। আমি হচ্ছে কি আসিফুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আসলে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি সুযোগ সুবিধা আমরা ওইভাবে পাচ্ছি না। যাই হোক, আমরা এখন আমরা যেহেতু বাকৃবি এবং এনএসটিউর সাথে একটু ডিফারেন্স আছে, তো ওই ডিফারেন্সটাকে কপ আপ করার জন্য আমরা মানে অনার্স থেকে কিভাবে প্রিপারেশন নিতে পারি, যদি আপনার কোনো সাজেশন থাকে। আচ্ছা, একটু এখানে আপনি একটু কি বলি, তন্নি তুমি কি একটু আমাদেরকে একটা জি ভাই, ইনফরমেশন দিবে? তোমাদের সাথে তো জয়েন করেছে প্রায় 80 সব মিলিয়ে, তাই না? এদের মধ্যে জি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, কোন বিশ্ববিদ্যালয় থেকে কতজন আসছে, এটার কি কোনো স্ট্যাটিস্টিক্স তোমার কাছে আছে যে শেরেবাংলা থেকে কতজন আসছে, বিএইউ থেকে কতজন আসছে, মানে একটা রাফলি কোনো আইডিয়া আছে কিনা তোমার? রাফলি বলতে আমরা হচ্ছে রিসেন্টলি ওরিয়েন্টেশন ট্রেনিং এ ছিলাম, তো ওকে, ওখানে আমরা 40 জন ছিলাম ওরিয়েন্টেশন ট্রেনিং এ। ওকে, আমাদের মানে অর্ধেক হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিং এ অলরেডি এখন আছে, আর বাকি অর্ধেক আমরা হচ্ছে বিভিন্ন ট্রেনিং করতেছি মানে ফাউন্ডেশনের আগ পর্যন্ত। তো এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বাউ থেকে, ওকে, তারপরে হচ্ছে শেরে বাংলা থেকে। আমি যেখানে ম্যাক্সিমাম পেয়েছি ওকে। বাউ থেকে পেয়েছি, তারপরে শেরে বাংলা, তারপরে হচ্ছে গাকরিবি, আর হচ্ছে নোয়াখালী ছিল, তারপরে পটুয়াখালী ছিল, মানে এরকম হাতে গোনা আর কি। কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে সংখ্যক বাউ আর হচ্ছে শেকরিবি থেকে। ওকে, তার মানে হচ্ছে যে নোয়াখালী থেকেও কিন্তু আসতেছে, সিলেট থেকে, সিলেট জি কৃষি জি জি, বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু আসতেছে। রাজশাহী এখানে রাজশাহী ইউনিভার্সিটির একজন ভাইয়া ছিলেন, ওকে, রাজশাহী ওকে, ইউনিভার্সিটি। ওকে। আপু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দুইজনের হয়েছিল, একজন অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টের, একজন ক্রপ সায়েন্স জি এন্ড জি টেকনোলজি ডিপার্টমেন্টের। জি, তাহলে ক্রপ সায়েন্স যিনি উনি আমাদের সাথে ওরিয়েন্টেশন করেছিলেন, আর বাকি আরেকজন মেবি আসেননি। আহ ওকে, থ্যাংক ইউ। তার মানে আসিফ, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। তুমি নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি থেকে পড়াশোনা করতেছো। নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি থেকে এখন অনেকেই বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং অন্যান্য এটা বিশ্ববিদ্যালয় হচ্ছে থেকেও। বেসিকলি রিটেনটা কেমন হচ্ছে, রিটেনে তো আর হচ্ছে লেখা থাকবে না আমি যে কোথা থেকে পড়েছি বা আমার হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। ডেজিগনেশন। সো রিটেনে আমার রেজাল্টটা যদি ভালো থাকে, আমার মার্ক যদি ভালো থাকে, তাহলে অবশ্যই মানে এটা ফেয়ারলি হোক আর যেটাই হোক, রিটেনের মার্ক এটা সরাতে পারবে না। সো রিটেনটাকে বেশি জোর দিতে হবে আমি যদি বলি আর কি। আহ এবার একটু আপু যদি কিছু হুম, কিছু মনে না করেন, আপনার সিজিপিএ জানতে পারি কি? আমার সিজিপিএ হচ্ছে 3.83। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক আমাদের ইউ। সাথে আমাদের সাথে এমনও আছে যে আমার নিজের ফ্রেন্ড বাউ থেকে পড়েছে, ওর সিজিপিএ হচ্ছে 3.59। সো সিজিপিএ কম হলেই যে সম্ভাবনা কম বা আমি হতাশ হয়ে যাব এরকম কোনো কথা নাই। সিজিপিএ এর জন্য সর্বোচ্চ হাফ মার্ক, 1-2 মার্ক এরকমের ভেরিয়েশন হয় আর কি। আর কোনো প্রশ্ন, যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো আপুকে। আম- আমার আরেকটা কোশ্চেন ছিল। আমরা হচ্ছে গিয়ে এ, আমি হচ্ছে গিয়ে আর একটু প্রশ্নটা একটু বড় করছি, 15-20 সেকেন্ড লাগতে পারে। আমার হচ্ছে গিয়ে স্যার, আমাদের বাকৃবি সিলেবাসের সাথে এবং আমাদের এনএসটি সিলেবাস মিল করলে কিছু গ্যাপ আমি দেখতেছি এখন। রিটেনে ভালো করার জন্য আমরা যেহেতু যারা এখন থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার আছে, তারা কিভাবে পড়তে পারে? আপনার কোর্সটা করতেছি, এর পাশাপাশি অন্য কিছু করা যায় কিনা, বা অন্য কোনো বই থেকে পড়াশোনা করা এখন যাবে কিনা, বা কিভাবে শুরু করা? স্যার, আমি একটু এই ব্যাপারে একটা কথা বলি। মাহফুজ প্লিজ। স্যার, আমি আসলে এখানে সবচেয়ে সিনিয়র। আমি মাহফুজ মনে হয় ভাইবাও দিছি তন্নিরও সিনিয়র অনেকগুলো। হতে পারে, মাহফুজ কিন্তু তন্নিরও সিনিয়র। মাহফুজ হচ্ছে আমাদের এগ্রিকালচার হ্যাঁ, ইঞ্জিনিয়ার, আমাদের বিশ্ববিদ্যালয়ের, ও ব্যাংকে জব করতেছে, কিন্তু ওর রিসার্চে আসার ইচ্ছা। তন্নি জানো কিনা, আমাদের রিসার্চে কিন্তু ওই যে বাড়িতে কিন্তু ওই যে আরো কিছু সায়েন্টিস্ট নেয়, কিন্তু ওখানে দেখা যায় যে একই এগ্রিকালচারের প্রশ্নের পরীক্ষা হয় অনেক সময়। ফলে এই জি জন্য জি, ও একটু আগায় থাকার জন্য আমাদের সাথে কিছু টার্মিনোলজি জেনে যাবে। এই জন্য মাহফুজ বলো।
আমি আসলে যতটুকু আমি স্যার এই পর্যন্ত বললামই তো, সেদিন প্রথম দিন বলছি যে আমি 5টা ভাইবা দিছি সব মিলাই, চাকরি হয় না, রিজিকে নাই, এটা আলাদা বিষয়। এবং আমি আল্লাহর রহমতে কনফিডেন্ট এরকম থাকি যে পরীক্ষা দিলে আমি চান্স পাবো। হয়তোবা ওই 10 মানে যতজন পোস্ট থাকে ওর মধ্যে ঢুকতে পারি না, যদি 2টা পোস্ট থাকে হয়তোবা আমি 2 জনের মধ্যে ঢুকতে পারি না, বাট 10জন চান্স দিলে ওর মধ্যে আমি থাকি। হয়তোবা এই কারণে আমার চাকরিগুলো হয় না, যে মেরিট লিস্টের মধ্যে থাকতে পারি না। তো আমি পরীক্ষা দিয়ে যেটা বুঝি, এই যে ও একটা কথা বলতেছে যে সিলেবাসের গ্যাপ, পরীক্ষা আমি যতটুকু দিয়েছি একদম একদম বেসিক কোশ্চেন হয়, একদম লিটারেলি একদম বেসিক কোশ্চেন হয়। এটা আসলে ওই যেটা গ্যাপ, সেটা হলো অ্যাপ্লাইড জিনিসের গ্যাপ থাকতে পারে, কিন্তু এখন যেই জিনিসটা কোশ্চেন হয় সেটা একদম বেসিক জিনিস কোশ্চেন। আমি 45-এর মধ্যে দেখছি যে 40 কোশ্চেন থাকে বা 38-39 কোশ্চেন থাকে একদম টোটালি বেসিক, যেটা স্যাররা মুখে মুখে বলে, যেটা শীটেও অনেক সময় থাকে না ওই জিনিসগুলা। হ্যাঁ, 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 হ্যাঁ। অতএব আসিফ একটু বলি, আমি ইনশাল্লাহ। এমনও গেছে যে আমি উইদাউট কোনো প্রিপারেশন, আমি এই যে লাস্ট যেটা এই যে আহ, আহ, সম্ভবত গেস্ট যে এটাতে পরীক্ষা চাকরি করতেছে ওইটার কিন্তু 2বার পরীক্ষা হয়েছে। একবার প্রথমবার 5 আগস্টের আগে পরীক্ষা হয়েছিল, পরে ক্যান্সেল হয়ে দ্বিতীয়বার আবার রিসার্কুলার হয়ে সম্ভবত ওইটার পরীক্ষা হয়েছে। আমি যতদূর জানি আমি প্রথমবার চান্স পাইছিলাম, দ্বিতীয়বার আর পরীক্ষায় চান্স পাই নাই। আমি প্রথমবার যখন মানে ইয়াতে পরীক্ষা দিতে গেছি, আমি উইদাউট পড়াশোনা পরীক্ষা দিতে গেছি, এবং আমি ওই বললাম কি একদম টোটাল বেসিক জিনিস জেনে গেছি, এবার ওইটা দিয়ে আমি চান্স পেয়ে গেছি। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ মাহফুজ। আর আসিফকে আমি একটু বলে দিই, থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে আমাদের কি কি আসতে হয়, সিলেবাসের গ্যাপ গুলো নিয়ে আমরা আলোচনা করব না। আমাদের বই থেকে যখন পড়াবো, আমাদের কোর্সের মধ্যে যে বিষয়গুলো আসবে, আশা করি এগুলোই কভার হয়। তন্নি, তোমার এক্সপিরিয়েন্স কি জি বলে? ভাইয়া, জি ভাইয়া, এটাতেই কাভার হয়। আমি হচ্ছে আলাদা করে কোনো বই পড়িনি। এগ্রি কেরিয়ার, তারপরে হচ্ছে এগ্রি 8 মোটামুটি দেখে গেছিলাম। আর আপনার যে শিট গুলা ছিল, যে পিডিএফ গুলা দিয়েছিলেন, ওটাই হচ্ছে আমার প্রিপারেশন। আর অনার্স লাইফে যা যা পড়েছি, ওই যে ভাইয়া যে বললেন যে বেসিক থেকে, একেবারে বেসিক থেকেই কোশ্চেন আসে। যে এমন না যে যে আমার স্পেশাল, এই সাবজেক্টে স্পেশালাইজ আসছে এজন্য আমি এটা পারবো, কিন্তু এরকম না। এটা একেবারেই বেসিক থেকে কোশ্চেন আসে। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কিছু জিজ্ঞেস করবে? না জিজ্ঞেস করলে আমি তন্নিকে শুধু একটু আপু ভাই আমি ভাই একটু এক্সপিরিয়েন্স। ও শিওর, শিওর, মিজান। আসসালামু আলাইকুম। আপু আমি আইইউবিটি থেকে আসি, প্রাইভেট ইউনিভার্সিটি, 5th সেমিস্টার আউট অফ 12। তো আমি একটু জানতে চাচ্ছিলাম, মানে কোশ্চেনগুলো কি ইংলিশে হয় নাকি বাংলায় হয় বা বোথ থাকে? ভাইয়া, কোশ্চেন গুলা হচ্ছে আপনার, মানে আনসার আপনি দুই ভাবেই করতে পারবেন, বাংলাতেও করতে পারবেন, ইংলিশেও করতে পারবেন। তো কোশ্চেনের টাইপ দুই ধরনেরই হয়, ইংলিশেও করতে পারে, তারপরে হচ্ছে বাংলায়ও করতে পারে। সো এটা আপনি ফ্রি, এখানে আপনি আপনার মতো করে আনসার করতে পারবেন। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে বিগত সালের যে কোশ্চেন গুলো আছে, এগুলো হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবেন, তো আপনার পারার এবং বোঝার সম্ভাবনাটাও এটা বেড়ে যাবে। সো কোশ্চেন সলভটা অনেক বেশি করতে হবে। এক্ষেত্রে আপু ইংলিশে আনসার না করে বাংলায় আনসার করলে বা বাংলায় আনসার না করে ইংলিশে আনসার করলে সেক্ষেত্রে কোনো বেনিফিট পাওয়ার সুযোগ তবে আছে বলে প্রিফার করবো মনে যে করেন? ইংলিশে আনসার করলে ওনারা বেশি, মানে ধরেন বাংলায় আনসার অথবা ইংলিশ, এর মধ্যে দুইটাই হবে, বাট আপনি ইংলিশে আনসার করলে এটা সবচেয়ে ভালো হয়। আপু হ্যাঁ, আমরা থ্যাংক ইউ। যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ি, এখন সবাই সব জি জি। ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়ামে পড়ি, অতএব ইংলিশে অ্যান্সার করাটাই সবচেয়ে কনভিনিয়েন্ট হবে, কারণ এটা নিজের জন্য সুবিধা। হ্যাঁ, একটা বাংলায় যখন আমি ডিএন এর পূর্ণ নাম, এটা যদিও আসছে এই বছর, তো এটাকে লিখতে যাব, তখন কিন্তু আমার ওই ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বাংলায় লেখার চেয়ে ইংলিশে অনেক বেশি কনভিনিয়েন্ট। সো এটা এইভাবে লেখাটাই বেটার। এবার আমি একটু জাস্ট আমি তন্নির কাছে আর 2 মিনিট সময় নিব। তন্নি, ভাইবা এক্সপিরিয়েন্সটা একটু বলবো, কি কি জিজ্ঞেস করেছিল ভাইবা বোর্ডে, মানে সাধারণত কি কি জিজ্ঞেস করে? ভাইবা বোর্ডে হচ্ছে আমি ফার্স্টে গেলাম, তো ওনারা 8 জন ডিরেক্টর ছিলেন, সাথে ডিজি স্যার ছিলেন। ওনারা হচ্ছে প্রত্যেকে আমাকে কোশ্চেন করেছে। তো ফার্স্টে হচ্ছে আমার নাম জিজ্ঞেস করেছে, আমার জেলা জিজ্ঞেস করেছে, আমি কোথা থেকে এসেছি। সো আমি নরসিংদীর কথা বলেছিলাম। তো নরসিংদীতে ফার্স্টেই বললেন যে নরসিংদীতে সবচেয়ে বিখ্যাত, মানে কি ক্রপ আছে, ক্রপের নাম বলো, ফলের নাম বলো। তো আমার হচ্ছে কলা ছিল আর লটকন ছিল।
তো এই লটকন নিয়ে উনি জি জি তন্নিকে একটু জিজ্ঞেস করি, আমি তোমার ভাইবা গ্রুমিং এ তোমাকে এটা জিজ্ঞেস করেছিলাম যে তুমি লটকন নিয়ে ভালো করে পড়ে যাও, মনে আছে? জি ভাইয়া, লটকন নিয়ে আমাকে মানে আপনি তো বলেছেন পড়ে যাও, আমি পড়ে গেছি, আমি হচ্ছে উপরে উপরে পড়ে গেছি, তো উনারা আমাকে একেবারে ডিপ কোশ্চেন করেছে মানে লটকন নিয়ে। তো আমি মোটামুটি মানে যতটুকু আমার নলেজ ছিল আমি বলেছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাইভাতে আমার কনফিডেন্স রাখতে হবে, যে আমি ঘাবড়ে গেছি, আমি পারি নাই। ওনারা বেসিকলি আমি সবগুলো কোশ্চেন পারি কিনা এটার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কতটুকু কনফিডেন্টলি আমার আনসারগুলো দিতে পারছি, ওটাও হচ্ছে ওনারা বেশি অবজার্ভ করেন। সো উনি আমাকে জিজ্ঞেস করেছে যে লটকনের মেল এবং ফিমেল প্ল্যান্ট হচ্ছে আলাদা থাকে, সো এটা কত রেশিওতে যদি গাছ লাগাই তাহলে এটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট হবে, ওটার পার্সেন্টেজ আমাকে জিজ্ঞেস করেছেন। এবং লটকনের হচ্ছে যে গাছ ফল ধরে ওই ফলের টাইপটা কি, কি আকারে ফল ধরে। সো বেসিক থেকে একবারে ভিতর থেকে কোশ্চেন করেছে, আমি আমার মতো বলেছি, আমি যতটুকু পেরেছি সম্ভব হয়েছে বলেছি। এবং আমাকে এগ্রিকালচার রিলেটেড বেসিক কিছু কিছু কোশ্চেন করেছে, যেহেতু আমার মাস্টার্সটা কমপ্লিট ছিল না। আর আমার যারা সিনিয়র ছিলেন মাস্টার্স কমপ্লিট করেছে ওনাদেরকে হচ্ছে থিসিস থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করেছে, যে যার যে থিসিসের টপিক ওটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করা হয়। আর আমার যেহেতু মাস্টার্স ছিল না, সো আমাকে হচ্ছে এগ্রিকালচার বেসিক যে যে টার্মিনোলজি গুলো আছে এগুলা নিয়ে আমাকে কোশ্চেন করেছে। ওকে, থ্যাংক ইউ তন্নি। আমি আসলে খুবই খুশি হলাম যে তোমাকে 5 মিনিটের কথা বলে এসে অনেকক্ষণ তোমার কাছ থেকে সময় নিলাম, বাট আমি হ্যাপি যে তুমি আমার আজকে এখানে, তুমি আমার সাথে একসময় কোর্স করেছো, আজকে এখানে আসছো। আমি হোপফুল যে এখানে যারা কোর্স করছে তারাও একসময় আবার এসে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, এটাই হয়। এবং আমি সবার কাছে গ্রেটফুল যে তোমরা চাকরি পেয়েছো এবং তোমরা ভালো করেছো দেখে তোমাদের চাকরি হয়েছে। এখানে যদি আসলে কোনো আনফেয়ার ইয়ে থাকতো তখন আমার খারাপ লাগতো, যে ভালো ভালো যারা ছিল চাকরি যদি না হতো খুবই খারাপ লাগতো। তো তন্নি, থ্যাংক ইউ, আমরা তোমাকে স্পেশাল ধন্যবাদ দিচ্ছি আমাদের ক্লাসে তোমার এই জিনিসগুলো শেয়ার করার জন্য। এগুলোই কাজে লাগবে, খুব আহামরি কিছু না। অনেকে হয়তো সিম্পল এই কয়টা ইনফরমেশন জানে না থেকে তার একটু গ্যাপ রয়েছে, এইটুকুই আর কি। তো হ্যাঁ, ওকে, ঠিক আছে তন্নি, তুমি আমাদের কাছ থেকে বিদায় নিতে পারো আর কি চাইলে। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আর সবার জন্য দোয়া করতেছি যাতে সবার আশা পূরণ হয় ইনশাল্লাহ। ওকে তন্নি, ঠিক তুমি আমার আছে। সাথে পরে একসাথে যোগাযোগ করো, ওই যে তোমার মাস্টার্স এর সাবজেক্টটা নিয়ে আমি একটু কথা বলবো পরে, প্লিজ। হ্যাঁ, ওকে, জি ভাইয়া। তোমাকে বিদায় জানাচ্ছি, আমি ওদের সাথে কথা বলছি। থ্যাংক ইউ সবাইকে। আমরা আরেকটু কথা বলবো, আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা একটু আসি। আহ, তো তোমাদের কাছে কি মনে হলো, আপুর কথাবার্তা শুনে কি মনে হলো, যে এটা জানা দরকার ছিল কিনা আমাদের একজন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স? জি ভাইয়া, এটা অনেক দরকারি ছিল। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে কি কখনো কাজ। ভাবি না যে মাস্টার শেষ করার আগে এভাবে এসও পদে পাওয়া যাবে, কিন্তু উনার তোমাকে আমি বলি, আসলে তোমার এই এম এ, এই তন্নি আপু আমার সাথে, আমি তো আসলে রিসেন্টলি, আমি এখনো এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে মানে পিএইচডি শেষ করার একদম পথে, আমার আগামী 5 তারিখে আমার রেজাল্ট হবে ইনশাল্লাহ। সো আমি যে তোমার মানে, ও আমার ল্যাবে আসতো, ডিপার্টমেন্টে আসতো, আমার কাছে কন্টিনিউয়াস পরামর্শ চাইতো যে ভাই আমি কি করব। এবং সে আমার কাছে তার অনেকগুলো ফ্যামিলির বলছে, মানে কোনোভাবেই সে একটা 4 আনা পয়সা খরচ করবে না তার জবের জন্য। এবং সে কিভাবে চাকরি পেতে পারে এইভাবে সে আমার কাছে অ্যাপ্রোচ করছে। তারপরে যখন তার চাকরি হয়েছে আমি অনেক হ্যাপি যে না, তাহলে চাকরিতে কোনো ভেজাল হয় নাই, মানে এটুকু আমি নিশ্চিত। কারণ ও কেবল অনার্স শেষ করছে, ও কেন টাকা দিবে, ওর রেজাল্টও ভালো, এই 3.89। অতএব তা তো মানে এমন না যে সে ট্রাই করছে না, ইন ফিউচারে আরো অনেক কিছু ট্রাই করতে পারবে। এবং তাদের সাথে অনেকগুলা ফ্রেন্ডের চাকরি হয়েছে। ওই যে বললাম, রিটেনে এরা এত ভালো করছে, এদের টার্মিনোলজি গুলো সব মুখস্থ ছিল, ফলে হয়ে গেছে কি তাদের আর মানে ওই নতুন করে পড়তে হয় নাই। নতুন আর পুরোনোর ক্ষেত্রে এই গ্যাপটা হয়েছে। আবার মবিন যেটা বলতেছে, যে মবিন যখন পরীক্ষা দিতে যায় তারা নতুন করে পড়তে হয় না, কারণ 5 বার 6 বার পড়তে পড়তে প্রতিবার টিকতে টিকতে তার কিন্তু ওই ইয়েটা হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো আমাদের একটু ফোকাস করতে হবে, যে আসলে নতুন পুরান জিনিস না, আমরা যেভাবে যাব ওই ওয়েটাতে যদি আমরা ঠিক থাকি ইনশাল্লাহ আমরা এই করতে পারবো, কভার করতে পারবো। সো আমার সাথে আমি তোমাদের কাছে আমাদের আবার আরেকটা 40 মিনিটের স্লট শেষ হয়ে গেল। তোমাদেরকে আরেকটু রিকোয়েস্ট করবো, আবার 10 মিনিট আমি তোমাদের সাথে একটু কথা বলি, 10 থেকে 15 মিনিট প্লিজ। আমাদেরকে আরেকটু সময় দাও, আমিও রাতে খাইনি। সো তোমাদের সাথে আমি আর 15 মিনিট, জাস্ট 15 মিনিট কথা বলবো, প্লিজ একটু সবাই জয়েন করবে। হ্যাঁ, আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এবং প্রথম ক্লাসের পর পরবর্তীতে সাবজেক্ট ওয়াইজ কথা বলবো। এরপরে ক্লাসগুলো একবারে এগ্রোনমি, হর্টিকালচার, সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে কথা বলবো। আজকে একটু ওভারঅল কথা। হ্যাঁ,